আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের BBA তৃতীয় বর্ষের ছাত্রবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। কিছুদিন আগেই শেষ হলো তোমাদের ইনকোর্স এবং টেস্ট পরীক্ষা। আমরা কিন্তু আমাদের সিলেবাসটা পুরো শেষ করতে পারিনি, যার জন্য আমাদের ক্লাসটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে। আমরা গত ক্লাসে, আমাদের লাস্ট ক্লাসে আমরা তোমাদেরকে কস্ট অ্যাকাউন্টিং আমি পড়িয়েছিলাম। আমি তোমাদের সিলেবাসের Act-3003 কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 12-এর অ্যাবজর্পশন কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্টটা পড়াচ্ছিলাম। গত ক্লাসে আমরা অ্যাবজর্পশন কস্ট কি, ভেরিয়েবল কস্ট কি সম্পর্কে পড়েছি, একটা অঙ্কও দেখিয়েছি। আজকে আরেকটু ডিটেইল আলোচনা করে আমরা এই চ্যাপ্টার ক্লোজ করে দেব। তা আমি আমরা একটু আগের প্রিভিয়াস আলোচনাটা একটু করে নেই। আমরা পড়েছি অ্যাবজর্পশন কস্টিং হচ্ছে সেই কস্টিং, যেই কস্টিংয়ের ভিতরে কি থাকবে, তোমার তোমার ফিক্সড এবং ভেরিয়েবল দুইটা কস্টই কনসিডার করা হবে, এবং দুইটা কস্টকে আমরা কি করব, আমরা আমাদের প্রোডাকশন কস্ট হিসেবে কাউন্ট করব। আর ভেরিয়েবল কস্টিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র ভেরিয়েবল কস্টিংটা প্রোডাকশন কস্ট হিসেবে গণ্য করা হবে, বা এটা প্রোডাকশন কস্ট হিসেবে এটাকে ধরা হবে, এবং ফিক্সড কস্টটা পিরিয়ড কস্ট হিসেবে এটা ধরা হবে। দ্যাট মিনস ভেরিয়েবল কস্টিংয়ে ভেরিয়েবল বোঝাই যাচ্ছে যে ভেরিয়েবল কস্টিংয়ে শুধুমাত্র ভেরিয়েবল কস্টটা প্রোডাকশন কস্ট, আর ফিক্সড কস্টটা পিরিয়ড কস্ট। আর অ্যাবজর্পশন কস্টিংয়ে পুরোটাই হচ্ছে ভেরিয়েবল এবং ফিক্সড, দুটোই হচ্ছে আমার প্রোডাকশন কস্ট। এই হলো বেসিক ডিফারেন্স। তো এই বেসিক ডিফারেন্সটা কেন হয়, আমরা গত ক্লাসে জাস্ট এটা আলোচনা করেছিলাম যে অ্যাবজর্পশন কস্টিং কি এবং ভেরিয়েবল কস্টিং কি, এবং একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখিয়েছিলাম যে আমরা দেখেছিলাম যে আমার বিগিনিং ইনভেন্টরি নাই, এন্ডিং ইনভেন্টরি ছিল, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি যে আমার প্রোডাকশন যতটুকু হয়েছিল 2500 ইউনিট প্রোডাকশন হয়েছিল, এবং আমার সেল হয়েছিল 20,000 ইউনিট। 25,000 ইউনিট আমার প্রোডাকশন হয়েছিল এবং 20,000 ইউনিট আমার সেল হয়েছিল। তাহলে এই যে দুটোর ডিফারেন্স, এটা হচ্ছে 5,000 ইউনিট হচ্ছে আমার এন্ডিং ইনভেন্টরি ছিল। তাহলে প্রথম অঙ্কে যেটা দেখেছিলাম, একটা ইউনিট প্রডিউস করে এবং সেখানে কি করে যে আমার 5,000 হচ্ছে আমার এন্ডিং ইনভেন্টরি ছিল। এই এন্ডিং ইনভেন্টরিটাই পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড হয়ে এটা বিগিনিং ইনভেন্টরি হয়। সেই জিনিসটাই আজকে আমরা দেখব। তো চলো শুরু করি আমাদের ক্লাস। এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অফ ইউনিটস প্রডিউসড। নাম্বার অফ ইউনিটস প্রডিউসড এখানে দেওয়া আছে 25,000। তোমাদের আমি গত ক্লাসে যে অঙ্কটা করিয়েছিলাম, এই অঙ্ক এবং আজকের যে অঙ্ক সেম অঙ্ক, শুধু ওখানে ছিল ওখানে বিগিনিং ইনভেন্টরি ছিল না, ইনফরমেশনটা দেয়া ছিল, আর আজকে হচ্ছে তোমার এন্ডিং ইনভেন্টরি আছে। দ্যাট মিনস গত বছরে যেটা বিগত বছরে যেটা, এটা হচ্ছে দুইটা ইয়ারের, আমি সেকেন্ড ইয়ারে এটা করছি। ফার্স্ট ইয়ারেরটা আমরা গত ক্লাসে করেছি, আজকে আমরা যেটা অঙ্কটা করাবো সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারের, এবং গত বছরেরটা ক্যারি ফরওয়ার্ড হয়ে এই বছর এসেছে, যার জন্য প্রোডাকশন সেম, সেলস ইউনিট শুধু ডিফারেন্স। তোমরা গত ক্লাসের লেকচারটা অবশ্যই দেখবে ভালো করে, এবং তোমাদের যে অঙ্কটা আছে, আমি সবসময় বলি যে অঙ্কের যে ইনফরমেশনগুলো সেটা খাতায় লিখে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো এখানে দেখো নাম্বার অফ ইউনিটস প্রডিউসড, নাম্বার অফ ইউনিটস প্রডিউসে আছে 25,000, নাম্বার অফ ইউনিটস সোল্ড হচ্ছে 30,000, ইউনিটস ইন বিগিনিং ইনভেন্টরি আছে 5,000, ইউনিট সেলস প্রাইস হচ্ছে 30,000, সরি 30, ইউনিট সেলস প্রাইস হচ্ছে 30, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে এটা হচ্ছে ইউনিট ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এখানে আমরা দেখছি যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা আছে 10, হ্যাঁ 10, এবং সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে আছে 3, সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে আছে 3, ফিক্সড কস্ট পার ইয়ার, প্রত্যেক বছর ফিক্সড কস্ট আছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেখো ফিক্সড কস্ট পার ইয়ার, দ্যাট মিনস প্রত্যেক বছরের ফিক্সড কস্ট যেটা সেটা আছে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেডে হচ্ছে 1,50,000, এবং সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফিক্সড কস্ট আছে হচ্ছে তোমার 1 লাখ।
এই হচ্ছে আমার অঙ্কের ইনফরমেশন। তাহলে তোমরা একটা এই ক্লাসটা দেখার সময় সাথে সাথেই তোমরা কি করবে, অঙ্কের ইনফরমেশনগুলো লিখে রাখবে। আমি সেটাই আশা করছি। এরপরে আমরা পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপে দেখো ইউনিট কস্ট কম্পিউটেশন, কিভাবে আমরা ইউনিট কস্টটা কম্পিউট করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট কস্ট, অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং, দুই কস্টিং এর ক্ষেত্রে আলাদা আলাদা করে দেখা আছে। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এন্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 10। আমাদের কিন্তু অঙ্কের মধ্যে ইনফরমেশন এটা দেওয়া ছিল 10, ঠিক আছে 10। এরপরে দেখো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যে জিনিসটা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা কিসের জন্য লাগছে, আমার লাগছে হচ্ছে আমার অ্যাবজর্পশন কস্টিং এর জন্য। তাহলে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমি কিভাবে বের করব, আমার ফিক্সড কস্ট ছিল 1,50,000, এটাকে যত ইউনিট আমি প্রডিউস করেছি 25,000 ইউনিট, 25,000 ইউনিট দিয়ে এটাকে ভাগ করলে আমার চলে আসবে 6। এই 6 হচ্ছে আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে অ্যাবজর্পশন কস্টিং আমরা আগেই বলেছি যে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট এই দুটো অ্যাড করে নিয়ে আমার হচ্ছে ইউনিট প্রোডাকশন কস্ট বের হয়। তাহলে এইটা আমি 10 আর 6 যোগ করে এখানে পেলে 16। এবং ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে দেখো এখানে 10, এখানে 10 কিন্তু এসছে, কিন্তু এই 6টা আর এখানে আসে নাই, যেহেতু কি হয় আমরা এই ফিক্সড কস্টটাকে পিরিয়ড কস্ট হিসেবে কাউন্ট করি, ঠিক আছে। এই কারণে এটা আসলো না, এটা হলো 16। অ্যাবজর্পশন কস্টিং এ ইউনিট প্রোডাকশন কস্ট আসলো 16 এবং ভেরিয়েবল কস্টিং এ ইউনিট প্রোডাকশন কস্ট আসলো 10। এখন আমরা দেখি since the variable cost per unit, total fixed cost and the number of units produced remain unchanged, the unit cost computation also remain unchanged. That means আমরা এটা এখানে কেন বলেছি, since the variable cost per unit, total fixed cost and the number of unit produced remain unchanged, that unchanged কেন বলেছে, আমরা যে প্রথম অঙ্ক করেছিলাম সেই অঙ্কেও কিন্তু আমার এই যে ইউনিট প্রোডাকশন কস্ট কিন্তু সেম ছিল 16,000। তোমরা গত ক্লাসটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে সেম ছিল এবং ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রেও ইউনিট প্রোডাকশন কস্টটা সেম, সেটাই বলেছে। এরপরে আমরা দেখি অ্যাবসর্পশন কস্টিং এ আমি কিভাবে আমার নেট প্রফিট, আমি নেট অপারেটিং ইনকাম আমি কিভাবে ক্যালকুলেট করব সেই জিনিসটা আমরা দেখব। এখানে দেখো আমি কিন্তু আমার অঙ্কের মধ্যে ইনফরমেশন দিয়েছিলাম আমার 30,000 হচ্ছে আমার সেলস, এবং 30,000 কে আমি যদি 30 দিয়ে গুণ দিই, 30 হচ্ছে আমার সেলিং প্রাইস দিয়ে যদি গুণ দিই তাহলে আমি সেলস দেখব 9 লাখ। লেস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড এর সূত্র আমরা কিন্তু জানি, আমরা সেই এইচএসসি লেভেল থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড এর সূত্রটা শিখে আসছি। বিগিনিং ইনভেন্টরি এখানে গত বছরে যেটা এন্ডিং ইনভেন্টরি ছিল এটাই হচ্ছে এই বছরের বিগিনিং ইনভেন্টরি। তাহলে গত বছরের এন্ডিং ইনভেন্টরি ছিল হচ্ছে 5,000, তাহলে এখানে সেই 5,000 এসছে ইন্টু 16। ইউনিট কস্ট হচ্ছে আমার পার ইউনিট প্রোডাকশন কস্ট হচ্ছে আমার 16, যেটা আমি আগের প্রিভিয়াসে দেখলাম যে অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আমরা 16 এবং ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে 10। তাহলে 60 এই যে ইউনিট প্রোডাকশন কস্ট, এটা আগের পেজে আমি করেছি, মানে আগের পেজ দ্বারা আগের স্লাইডে আমি করেছি। তো এখানে দেখো 16 দিয়ে গুণ দিলে হচ্ছে 80,000। অ্যাড কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, COGM মিনস হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারে আমি দেখছি 25,000 ইন্টু 16, ঠিক আছে। 25,000 ইন্টু 16 দিয়ে যদি আমি গুণ দিই, 25,000 কেন আসছে, 25,000 আমি প্রডিউস করেছি আর সেল করেছি আমি 30,000। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাডাম কিভাবে 30,000 আসলো, আমি তো উৎপাদন করলাম মাত্র 25,000, তাহলে আমি 30,000 কিভাবে বিক্রি করি। ওই যে আমাদের গত বছরের যেটা এন্ডিং ইনভেন্টরি ছিল সেটা হচ্ছে এই বছরের বিগিনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন ইজ ইকুয়াল টু 30,000, ঠিক আছে। তাহলে 30,000 আমি দেখছি, তাহলে 25,000 কে 16 দিয়ে যদি গুণ করি তাহলে 4 লাখ হচ্ছে আমার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এরপরে হচ্ছে গুডস অ্যাভেলেবল ফর সেল, বিগিনিং ইনভেন্টরি আর কস্ট অফ গুডস সোল্ড যদি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যদি আমি যোগ করি তাহলে আমি পাচ্ছি গুডস অ্যাভেলেবল ফর সেল 4,80,000 টাকা। লেস এন্ডিং ইনভেন্টরি, আমার কোনো এন্ডিং ইনভেন্টরি নেই, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। আমি যদি বাদ দিই তাহলে গ্রস মার্জিন
আমি জানি যে সেলস থেকে যদি আমি কস্ট অফ গুডস সোল্ড বাদ দেই, দ্যাট মিনস উৎপাদিত পণ্যের ব্যয় যদি আমি বাদ দিই, তাহলে আমি গ্রস মার্জিন পাবো। আমি গ্রস মার্জিন পেয়ে গেলাম। গ্রস মার্জিন থেকে লেস করলাম সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যদি লেস করি, তাহলে ভেরিয়েবল 30,000 আমি, যেহেতু এটা সেলিং, এই কারণে হচ্ছে সেলস ইউনিটটা এসছে। ঠিক আছে, এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, যেহেতু এটা সেলিং এক্সপেন্স, সুতরাং সেলস ইউনিটটা এখানে আসছে 30,000। এখানে কিন্তু 25,000 আসেনি। উৎপাদন করেছি আমি 25,000 ইউনিট, কিন্তু বিক্রি করেছি আমি 30,000। এই জন্য 30,000 আসলো ইন্টু 3 হচ্ছে আমার ওই যে ভেরিয়েবল কস্ট। পার ভেরিয়েবল কস্ট এর ছিল 3, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, যেটা তোমার অঙ্কে বলা ছিল। 3 দিয়ে যদি গুণ দেই, তাহলে আমি দেখতে পাই আমার 90,000। ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে তোমার 1 লাখ। তাহলে দুটো যদি আমি যোগ করি, তাহলে 1,90,000। তাহলে নেট অপারেটিং ইনকাম হচ্ছে আমার, আমি 4,20,000 থেকে 1,90,000 যদি মাইনাস করি, তাহলে 2,30,000। তাহলে এখানে কি বলা আছে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড released from inventory is 5,000 units into 6 is equal to 30। এই 30টা এখানে এসছে। ঠিক আছে, যে ডিফারেন্সটা হয়েছে সেই ডিফারেন্সের কথা বলেছে এখানে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড রিলিজড ফ্রম ইনভেন্টরি, 5,000 ইউনিট ইনভেন্টরি 6 টাকা করে, 16 হয়েছে। তো এখানে 16টা হচ্ছে ওই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যোগ করে পার ইউনিট, সেই 6টা এখানে দিয়েছে, তাহলে 30,000 হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, তুমি দেখো আমরা যখন আগের অঙ্কটা করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে কিন্তু আমার কিন্তু ওইখানে ছিল আমার, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, তোমাদের খাতায় একটু টুকে নেবে, পরবর্তীতে আসবে আমার, তারপর আমি বলে নিচ্ছি তোমাদেরকে। প্রথম অঙ্কে আমার ছিল কিন্তু আমার প্রোডাকশন যত সেলস তার থেকে কম, খেয়াল করো, প্রোডাকশন যত সেলস তার থেকে কম। আর এখানে হচ্ছে আমার প্রোডাকশন যত সেলস তার থেকে বেশি। ঠিক আছে, সেলস তার থেকে বেশি। এই জিনিসগুলো তোমাকে একটু, এগুলো হচ্ছে সূত্র বা ইন্ডিকেটর, এই জিনিসগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। দেন দেখো ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং এ আমরা কিভাবে নেট অপারেটিং ইনকামটা ক্যালকুলেট করব, সেই জিনিসটা আমরা এখন দেখব। সেলস হচ্ছে আগের মতোই 30,000 ইন্টু 30 দিয়ে হলো 9 লাখ। এখানে লেস করব আমি ভেরিয়েবল এক্সপেন্স। ভেরিয়েবল এক্সপেন্সে তুমি দেখো বিগিনিং ইনভেন্টরি আছে, বিগিনিং ইনভেন্টরি সেই যে 5,000 আমার হাত, যে ইনভেন্টরিটা আমার প্রারম্ভিক মজুদ হিসেবে বিগত বছর থেকে ক্যারি ফরওয়ার্ড হয়েছে, সেই 5,000 ইন্টু 10। এখানে দেখো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট অনলি, শুধুমাত্র এখানে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট এসছে বিধায় এখানে হচ্ছে 10 এসছে। ঠিক আছে, 10 এসছে। দেন 5,000 ইন্টু 10 50,000, কস্ট অফ গুডস সোল্ড 25,000 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 2,50,000, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল 3 লাখ, লেস এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি আমার নাই, তাহলে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 3 লাখ। এখান থেকে আমি কি করব, ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমি বাদ দিব 30 ইন্টু 3, দ্যাট মিনস 90। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তোমাদের নিশ্চয়ই মনে আছে সিভিপি অ্যানালাইসিস তোমরা করেছো, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। সিভিপি অ্যানালাইসিসে কিন্তু আমার সেলস থেকে আমাকে কি বাদ দিতে হয়, ভেরিয়েবল কস্ট বাদ দিতে হয়। ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমি কস্ট মার্জিন পাই। এরপরে আমরা কি করব, এরপরে আমরা ফিক্সড কস্টটা বাদ দিব, তাহলেই আমরা নেট অপারেটিং ইনকামটা পেয়ে যাব। তোমরা কিন্তু এরকম অঙ্ক অনেকগুলো করেছো। আমরা অ্যাকাউন্টিং থিওরি তোমরা এখনো পাওনি, ফিনান্সে করেছো তোমরা এই সিভিপি অ্যানালাইসিসের অঙ্ক। তো এই জিনিসগুলো একটু মেমোরাইজ করতে হবে তোমাদেরকে। এই সিভিপি অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার ভেরিয়েবল কস্টিংটা লাগবে। ঠিক আছে, আর অ্যাবজর্পশন কস্টিং আমরা নর্মালি আমাদের সমস্ত রিপোর্ট তৈরির জন্য আমরা অ্যাবজর্পশন কস্টিংটা ইউজ করে থাকি। আচ্ছা, তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো, এখান থেকে আমি কন্ট্রিবিউশন মার্জিন বের হলো 5,10,000 টাকা, এখান থেকে আমি বাদ দিলাম লেস ফিক্সড এক্সপেন্স। ফিক্সড এক্সপেন্সের মধ্যে আছে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1,50,000 এবং সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 1 লাখ। তাহলে এই দুটো যদি আমি যোগ করি, তাহলে আসলে 2,50,000। এরপরে দেখো নেট অপারেটিং ইনকাম আমার 5,10,000 থেকে আমি 2,50,000 যদি মাইনাস করি, তাহলে আমি পাবো 2,60,000, যেটা আমার এখানে আসলো।
এখন দেখো এই যে দুইটা মেথড আমরা পড়ালাম, যে অ্যাবসর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং, এই দুইটার যে রেজাল্ট আমরা পেলাম, এই রেজাল্টের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, ঠিক আছে? কম্পেয়ারিং দ্য টু মেথডস, we can reconcile the difference between absorption costing and variable income as follows. Variable costing net operating income এসছে আবার 2,60,000। এখান থেকে যদি আমি ডিডাক্ট করি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট রিলিজড ফ্রম ইনভেন্টরি, এই ইনভেন্টরির জন্যই কিন্তু এই কস্টটা, দুইটার কস্টটা কিন্তু ভ্যারি করেছে। ইনভেন্টরি যদি এখানে না থাকতো দুইটাই কিন্তু সেম হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমি ইনভেন্টরি কস্টটা বাদ দিই, দ্যাট মিনস 5,000 ইন্টু 6 টাকা হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা যদি আমি বাদ দিই তাহলে আমি 30,000 পাচ্ছি। তাহলে অ্যাবজর্পশন কস্টিং নেট অপারেটিং ইনকাম হচ্ছে 2,30,000। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের ভেরিয়েবল কস্টিংয়ে কেন বেশি হলো অ্যাবজর্পশন কস্টিংয়ের থেকে নেট ইনকাম। একমাত্র কারণ হচ্ছে যে আমার ইনভেন্টরি ছিল। ইনভেন্টরিটা যদি আমি ভেরিয়েবল কস্টিং থেকে বাদ দেই, ইনভেন্টরি ক্যালকুলেট করে যদি বাদ দেই, তাহলে আমার অ্যাবজর্পশন কস্টিং এর নেট অপারেটিং ইনকাম এবং ভেরিয়েবল কস্টিং এর নেট অপারেটিং ইনকাম সেম থাকবে। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এভাবে বের করে হচ্ছে, আমরা আগের প্রথম অঙ্কেও দেখেছি, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডিভাইডেড বাই ইউনিট প্রডিউস, তাহলে আমার 6 পার ইউনিটটা বের হলো। এরপরে দেখো কম্পেয়ারিং দ্য টু মেথড, দুই মেথডের দুইটা পিরিয়ড নিয়ে এখানে কম্পেয়ার করা হচ্ছে। কি কম্পেয়ার করছে? কস্ট মেথড ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, দুইটা পিরিয়ড আর টোটাল। ফার্স্ট পিরিয়ডে তুমি দেখো অ্যাবজর্পশন কস্টিং এ হচ্ছে, অ্যাবজর্পশন কস্টিং এ আমার ছিল নেট অপারেটিং ইনকাম ছিল অ্যাবজর্পশন কস্টিং এ প্রথম পিরিয়ডে, দ্যাট মিনস গত ক্লাসে যে অঙ্কটা করিয়েছি এখানে হচ্ছে 1,20,000 এবং ভেরিয়েবল কস্ট হচ্ছে 90,000, ঠিক আছে? এবং সেকেন্ড পিরিয়ডে দেখো, সেকেন্ড পিরিয়ড দ্যাট মিনস এখন যে অঙ্কটা তোমাদেরকে বোঝাচ্ছি, সেকেন্ড পিরিয়ডে খেয়াল করো অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট বেড়েছে কিন্তু ভেরিয়েবল কস্টিং এর প্রফিট বেশি বেড়েছে, ঠিক আছে? বেশি বেড়েছে। এইটার রিজন বা এই যে এই দুইটা অঙ্ক আমরা করলাম, হ্যাঁ, প্রথম অঙ্কটা এবং আজকের যে অঙ্কটা, গত ক্লাসের অঙ্ক এবং আজকের অঙ্ক, এই দুইটার এই যে নেট প্রফিটের ডিফারেন্স হওয়ার কারণটা কি, কারণটা এখানে ব্যাখ্যা করেছে। সামারি অফ কি ইনসাইটস, কি বলেছে? রিলেশন বিটুইন প্রোডাকশন অ্যান্ড সেলস, ইফেক্ট অন ইনভেন্টরিজ, রিলেশন বিটুইন ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। এখানে কি বলেছে? ইউনিট প্রোডাকশন ইজ ইকুয়াল টু সেলস। যখন এরকম হবে যে আমি যত ইউনিট প্রোডাকশন করছি সেটা যদি সেলসের সমান হয়, যত ইউনিট আমি উৎপাদন করছি ঠিক তত ইউনিট আমি বিক্রি করে দিচ্ছি, আমার কোনো ইনভেন্টরি নাই, কোনো হাতে কিছু নাই, বিগিনিং নাই, ক্লোজিং নাই, কোনো ইনভেন্টরি নাই, দ্যাট মিনস আমি যা প্রোডাকশন করছি তাই আমি বিক্রি করে দিচ্ছি, তাহলে নো চেঞ্জ ইন ইনভেন্টরি, কোনো ইনভেন্টরির মধ্যে কোনো চেঞ্জ নেই। তাহলে সেই ক্ষেত্রে অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং কি সেম হবে, দ্যাট মিনস অ্যাবজর্পশন কস্টিং এর নেট অপারেটিং ইনকাম এবং ভেরিয়েবল কস্টিং এর নেট অপারেটিং ইনকাম সমান হবে। এইটা একটা মেমোরাইজের জিনিস, এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এরপরে দেখো ইউনিট প্রডিউসড ইজ গ্রেটার দ্যান ইউনিট সোল্ড, দ্যাট মিনস যখন আমার প্রোডাকশন বেশি, সেলসের চেঞ্জ, দ্যাট মিনস যখন আমি বেশি প্রোডাকশন করছি বাট আমার সেলস কম হচ্ছে, যে এই অঙ্কটা আমরা গত ক্লাসে করেছিলাম যে আমার প্রোডাকশন ছিল 25,000 ইউনিট এবং আমি সেল করেছি 20,000 ইউনিট, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হবে? ইনভেন্টরি ইনক্রিজেস, ইনভেন্টরি বাড়ছে, কারণ হচ্ছে কি আমি প্রোডাকশন বেশি করেছি, 25,000 আমি প্রোডাকশন করেছি, আমি সেলস করেছি 20,000, তাহলে এই ক্ষেত্রে ডিফারেন্স কত? 5,000 কিন্তু আমার ইনভেন্টরি, তাহলে ইনভেন্টরি কিন্তু এখানে বাড়লো, আগে কিন্তু ইনভেন্টরি ছিল না। এখন দেখো এই ক্ষেত্রে অ্যাবজর্পশন কস্টিং এর নেট অপারেটিং ইনকাম ভেরিয়েবল কস্টিং এর নেট অপারেটিং ইনকামের থেকে বেশি হবে, এইটাও একটু মনে রাখার ব্যাপার। এরপরে আসো ইউনিটস প্রডিউসড ইজ লেস দেন ইউনিটস সোল্ড, দ্যাট মিনস যত ইউনিট তুমি প্রডিউস করবা তার থেকে যদি তোমার সেলস বেশি হয় সেই ক্ষেত্রে কি অবস্থা দাঁড়াবে? ইনভেন্টরি ডিক্রিজেস, ইনভেন্টরি কমে যাবে। কারণটা কি? কারণ হচ্ছে তোমার কিন্তু সেলস বেশি,
ইউনিট সোল্ড বেশি। এই সোলটা কোত্থেকে আসলো? তোমার আগের হাতে ইনভেন্টরি আছে বলেই না তুমি বেশি বিক্রি করতে পারছো। হাতে যদি ইনভেন্টরি না থাকতো তাহলে তুমি যতটুকু প্রোডাকশন করেছো তার থেকে কি বেশি বিক্রি করতে পারতা? কোনোভাবেই না। ঠিক আছে, কোনোভাবেই আমরা পারতাম না। যার জন্য এটা ইনভেন্টরি ডিক্রিজেস, ইনভেন্টরি কমিয়ে ফেলছে, কারণ ইনভেন্টরি থেকে জিনিস নিয়ে আমি বাইরে বিক্রি করছি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে অ্যাবজর্পশন কস্টিং এর নেট অপারেটিং ইনকাম ইজ গ্রেটার দেন ভেরিয়েবল, ইজ লেস দেন ভেরিয়েবল কস্টিং। দ্যাট মিনস এই ক্ষেত্রে যেই অঙ্কটা আমরা এখন করালাম সেই সিচুয়েশন, যে এখানে ভেরিয়েবল কস্টিং এর নেট অপারেটিং ইনকামটা বেশি হবে অ্যাবজর্পশন কস্টিং এর নেট অপারেটিং ইনকামের তুলনায়। এরপরে দেখো ডিফারেন্স ইন প্রফিট আন্ডার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। ওটা তো জাস্ট একটা গ্ল্যান্স দেখালাম, এটা এখন একটু ডিটেইল আলোচনা করবে যে কেন এই ডিফারেন্সটা হয় অ্যাবজর্পশন এবং ভেরিয়েবল কস্টিং এ। তাহলে আমরা দেখি কি বলেছে, প্রফিট আন্ডার টু সিস্টেম মে বি ডিফারেন্সিয়েট বিকজ অফ ডিফারেন্স ইন স্টক ভ্যালুয়েশন। স্টক ভ্যালুয়েশনের জন্য এটা হয়, আমরা আগে আলোচনা করেছি। নাম্বার এতে কি বলেছে, প্রোডাকশন ইকুয়াল টু সেলস, যখন প্রোডাকশন এবং সেলস সমান হবে। When there is no opening stock and closing stock, profit and loss under both system are equal. তাহলে এই ক্ষেত্রে প্রফিট এবং লস দুইটাই সমান হবে। When opening stock equals closing stock, then profit and loss under both system are equal, provides the fixed cost element in opening and closing is the same amount. আচ্ছা, এখানে আগে বললো যে যদি কোনো ওপেনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরি না থাকে তাহলে দুইটার প্রফিট সমান হবে। আবার কি বললো, যদি ওপেনিং এবং ক্লোজিং ইনভেন্টরি সমান হয়, দুইটার ক্ষেত্রে সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ওপেনিং ইনভেন্টরি এবং ওপেনিং ইনভেন্টরি ইকুয়ালস ক্লোজিং ইনভেন্টরি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রফিট বা লস যেটাই হোক সেটা সমান হবে। তারপর কি বলছে বি নাম্বারে, প্রোডাকশন মোর দেন সেলস, প্রোডাকশন যদি সেলসের থেকে বেশি হয়, ক্লোজিং স্টক মোর দেন ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন সেলসের থেকে বেশি হলে অবশ্যই ক্লোজিং ইনভেন্টরি বেশি হবে। Profit under absorption costing will be more than variable costing because part of fixed cost included in the closing stock are carry forward to next accounting period. Production less than sales, opening stock more than closing stock. Opening stock closing stock এর থেকে যদি বেশি, প্রোডাকশন লেস দেন সেলসের থেকে যদি প্রোডাকশন কম হয় তাহলে তারপরে এই ক্ষেত্রে প্রোডাকশন বেশি, তাহলে ওপেনিং স্টক মোর দেন ক্লোজিং স্টক, ওপেনিং স্টক অবশ্যই ক্লোজিং স্টক থেকে বেশি হবে। প্রফিট শোন বাই ভেরিয়েবল কস্টিং উইল বি মোর দেন অ্যাবজর্পশন কস্টিং, তাহলে অ্যাবজর্পশন কস্টিং ভেরিয়েবল কস্টিং উইল বি মোর দেন, দ্যাট মিনস ভেরিয়েবল কস্টিং এ নেট অপারেটিং ইনকামটা বেশি হবে অ্যাবজর্পশন কস্টিং এর তুলনায়। This is because under absorption costing, cost of goods sold is higher because of a part of fixed cost for preceding period is added in the current period cost of goods sold in the form of opening stock. যেই কথাটা আমরা একটু আগে সংক্ষেপে বললাম সেই জিনিসটাই তোমাকে এখানে একটু এক্সপ্লেইন করেছে। ডিফারেন্স বিটুইন অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং এর মধ্যে ডিফারেন্সটা কি এখানে বলেছে। ট্রিটমেন্ট অফ ফিক্সড ওভারহেড, ফিক্সড ওভারহেডের জন্য অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং এর মধ্যে তোমার ডিফারেন্স হয়। ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আর ট্রিটেড অ্যাজ প্রোডাক্ট কস্ট, আর ভেরিয়েবল কস্টিং এ ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর ট্রিটেড অ্যাজ পিরিয়ড কস্ট, যেটা আমরা আগেই বলেছি। ডিফারেন্স ইন ভ্যালুয়েশন অফ স্টক, ভ্যালুয়েশন স্টক at total production cost, that is fixed plus variable, hence the value of closing stock will be high. এরপরে কি বলছে, স্টক আর ভ্যালুড এট ভেরিয়েবল কস্ট ওনলি, হেন্স দ্য ভ্যালু অফ ক্লোজিং স্টক উইল বি লো, এক্ষেত্রে ভ্যালু অফ ক্লোজিং স্টকটা কম হবে। এরপরে খেয়াল করো কি বলেছে, কন্ট্রিবিউশন, অ্যাবজর্পশন কস্টিং ক্যালকুলেট নেট প্রফিট, অ্যাবজর্পশন কস্টিংটা নেট প্রফিট ক্যালকুলেট করে, আর ভেরিয়েবল কস্টিং ক্যালকুলেট কন্ট্রিবিউশন। Report purpose, absorption costing is mostly for external reporting and taxable income computation. That means taxable income computation এর জন্য এবং আমাদের কোম্পানিতে এক্সটার্নাল ইউজার আছে তাদের জন্য এই অ্যাবজর্পশন কস্টিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
আর ভেরিয়েবল কস্টিং ইজ মেইনলি ইউজড ফর ইন্টারনাল রিপোর্টিং। তাহলে ইন্টারনাল রিপোর্টিং এর ক্ষেত্রে ভেরিয়েবল কস্টিংটা আসে, কারণ আমরা জানি এটা ডিসিশন মেকিং এর জন্য কাজ করে। এরপরে দেখো অ্যাডভান্টেজ অফ অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং এর অ্যাডভান্টেজটা কি, সুবিধাটা কি? Considering of fixed cost are used in production of goods and services, so treated as product cost. Number 2 হচ্ছে effect, consider of fixed cost মানে হচ্ছে absorption costing এ fixed cost টা তোমরা consider করা হয়। Efficient pricing policy, the pricing policy based on absorption costing ensure that all costs are covered। তার মানে হচ্ছে absorption costing এ যেহেতু ফিক্সড ভেরিয়েবল দুটোই কস্টই কনসিডার করা হয়, সেহেতু বলা হয় যে কোম্পানিতে যত ধরনের কস্ট আসে সেই কস্টটা কাভার হয়ে গেছে। তারপর হলো conformity with accrual and matching concept, which requires matching cost with revenue for a particular accounting period। এটা রেভিনিউর সাথে ম্যাচ করে, ঠিক আছে? অ্যাকাউন্টিং আমাদের যে প্রিন্সিপালগুলো আমরা পড়েছি ম্যাচিং প্রিন্সিপালের ক্ষেত্রে এটা কাজ করে। তারপর এক্সটার্নাল রিপোর্টিং অ্যান্ড ইনকাম ট্যাক্স, তার মানে এক্সটার্নাল রিপোর্টিং এর ক্ষেত্রে, এক্সটার্নাল রিপোর্টিং আমরা কেন করি? আমাদের যে এক্সটার্নাল ইউজার আছে তাদের জন্য। তাহলে এই এক্সটার্নাল রিপোর্টিং এবং ট্যাক্সের কাজেও এটা আমাদেরকে হেল্প করে অ্যাবজর্পশন কস্টিংটা, ঠিক আছে? অ্যাবজর্পশন কস্টিং হ্যাজ বিন রিকগনাইজড ফর দ্য পারপাস অফ প্রিপেয়ারিং external reports and stock valuation। FASB ASB recommended this system। এরপরে দেখো রেলিভেন্স অফ আন্ডার অর ওভার কস্টিং, it disclose insufficient or efficient utilization of production resources। এরপরে দেখো disadvantage of absorption costing system। আচ্ছা, absorption costing is not useful for decision making, and decision making এর জন্য ইউজফুল না। It consider fixed manufacturing overhead as a production cost which incur the cost of output, managerial problems such as optimum capital utilization, selection of production mix, whether to buy or manufacture, evaluation of performance, choose of alternative can be solved only with the help of variable costing system। তাহলে আমরা দেখছি যে অ্যাবজর্পশন কস্টিং এর যে লিমিটেশন বা ল্যাকিংস গুলো, এক নাম্বার ল্যাকিংস হচ্ছে এটা ডিসিশন মেকিং এর জন্য একেবারেই উপযুক্ত না। সেকেন্ড হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং ইজ নট হেল্পফুল কন্ট্রোল অফ কস্ট, কস্ট কন্ট্রোলের ক্ষেত্রে এটা হেল্পফুল না। তাহলে এটা কি বলছে? ইট ইজ নট ইউজফুল ইন ফিক্সিং the responsibility for the incurrence of cost। It is not particular to hold a manager accountable for cost over which he or she has no control। Number 3 হচ্ছে fixed cost আর period cost। হ্যাঁ, many accountants argue that the fixed cost, whether related to manufacturing or non-manufacturing, are period cost which produce no future benefit and therefore should be included in the cost of product and inventory। তার মানে বলছে যে ফিক্সড কস্টটা প্রোডাক্ট কস্ট হিসেবে কনসিডার করতে অনেক অ্যাকাউন্টেন্ট বলে থাকে। এবং লাস্ট অফ অল হচ্ছে কস্ট হাইড ইন ইনভেন্টরি। Since the company allocate fixed cost to the finished unit level in absorption costing unit, the company sells a unit, the cost does not show up as an expense, a cost of goods sold। তার মানে হচ্ছে কি বলছে? allocate over cost to the finished unit level in absorption costing। আচ্ছা, absorption costing এ আমরা কিন্তু finished good তৈরি পর্যন্ত এই ফিক্সড কস্ট আমরা কনসিডার করে থাকি অ্যাবজর্পশন কস্টিং এ, যেটা ভেরিয়েবল কস্টিং এ করা হয় না। এরপরে দেখবো আমরা অ্যাডভান্টেজ অফ ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং এর অ্যাডভান্টেজ গুলো কি কি? নাম্বার 1 প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, এটা প্ল্যানিং এবং কন্ট্রোলের জন্য খুবই উপযুক্ত। হ্যাঁ, ভেরিয়েবল কস্টিং এমফাসিস অন কস্ট বিহেভিয়ার হুইচ প্রোভাইড necessary information to understand how different cost will change in reaction to change in activity level। Managerial decision making,
information regarding variable cost and contribution facilities making policy decision, like fixing selling price below cost, make or buy, introduction of new product line, utilization of spare plant ক্যাপাসিটি অ্যাটসেট্রা। ঠিক আছে, এটা ম্যানেজারিয়াল বিভিন্ন ডিসিশন নিতে সাহায্য করে। কী কী ডিসিশন এখানে লেখা আছে। তাহলে কস্ট কন্ট্রোল, এটা কস্ট কন্ট্রোলের আরেকটা মেকানিজম। The management can concentrate more on the control of variable costs, which are generally controllable, and pay less attention to fixed cost. Fixed cost এর ক্ষেত্রে এক্ষেত্রে লেস আর কম অ্যাটেনশন, কারণ ফিক্সড কস্টটা তো চেঞ্জ করতে পারবো না আমরা, মানে ওটা কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না। ফিক্সড কস্ট যেটা সেটা হবেই, প্রোডাকশন হোক না হোক, বাট ভেরিয়েবল কস্টটা কিন্তু ম্যানেজমেন্ট ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারে, এটাই বলা হয়েছে। তারপর নো আন্ডার অর ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড। আর নাম্বার 5 হচ্ছে রিয়েলিস্টিক ভ্যালুয়েশন অফ স্টক। নো facilities profit can arise due to fixed cost being absorbed in unsold stock. This is because variable costing prevent the carry forward in stock valuation of same portion of current year's fixed cost. এরপরে আমরা দেখব লিমিটেশন অফ ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টের লিমিটেশনগুলো কি, অসুবিধাগুলো কি কি। আচ্ছা, improper basis of pricing policy can be fully based on marginal costing system। ঠিক আছে, এটা হচ্ছে এটা লিমিটেশন, এটা হচ্ছে ড্রব্যাক, যে মার্জিনাল কস্টিং সিস্টেমে ভেরিয়েবল কস্টিং এর প্রাইসিংটা করা হয়। এরপরে কি বলছে, প্রোডাকশন কস্ট নট উইদাউট ফিক্সড প্রোডাক্ট কস্ট নট উইদাউট ফিক্সড কস্ট, দ্যাট মিনস ফিক্সড কস্ট তো থাকবেই, ফিক্সড কস্ট বাদ দিয়ে প্রোডাক্ট কস্ট ধরা যায় না, সেটাই বলা হয়েছে এখানে। যে কমপ্লিট প্রোডাক্ট কস্ট ডাজ নট ডিপেন্ড অন দি ভেরিয়েবল কস্ট অনলি, তার মানে শুধুমাত্র ভেরিয়েবল কস্টের উপরেই যে তোমার প্রোডাকশন কস্ট নির্ভর করবে তা না, এখানে ফিক্সড কস্টও থাকতে হবে। ইগনোর টাইম ফ্যাক্টর, এখানে টাইম ফ্যাক্টরটাকে ইগনোর করা হয়েছে, কি সেটা, বাই ইগনোরিং ফিক্সড কস্ট টাইম ফ্যাক্টর ইজ অলসো ইগনোর, এখানে টাইম ফ্যাক্টরটা ইগনোর করা হয়েছে। 4 দেখছো ডিফিকাল্টি ইন অ্যাপ্লিকেশন, এটার ব্যবহারটা কঠিন। কি কঠিন, this is difficult to apply variable cost system in industries where the large stock of work in progress are locked up, separate of cost into fixed and variable component। ঠিক আছে, এইটা এই ভেরিয়েবল কস্টিংটা হচ্ছে কি বলা হয়েছে, ভেরিয়েবল কস্টিংটা হচ্ছে অ্যাপ্লাই করাটা কম্পারেটিভলি কঠিন। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমরা সবাই দেখবে ভালো করে ক্লাসটা, কারণ 2টা ক্লাসে আমি এটা শেষ করে দিয়েছি, ছোট চ্যাপ্টার, এটা বোঝার তেমন কিছু নাই, আবার কিছু কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, সিস্টেমটা বুঝতে হবে, এই আর কিছু না। তো তোমরা ভালো থেকো, আগামী ক্লাসে নিশ্চয়ই দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ক্লাসগুলো রেগুলার দেখো এবং প্রতিদিন পড়াশোনা করো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।